20 শতকের গোড়ার দিকে বরফ আবৃত মেরু অঞ্চল ছিল কেবলই এক দুর্গম রহস্য, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বদলে যাওয়া বৈশ্বিক ভূ রাজনীতি সেই জমানো বরফ গলিয়ে তৈরি করেছে এক নতুন বাণিজ্যিক পথ, নর্দার্ন সি রুট। রাশিয়ার উত্তর উপকূল বরাবর ৩,৫০০ মাইলের এই নৌপথটি এখন আর কেবল বরফ কাটার জাহাজের অভিযাত্রা নয়, বরং মস্কো ও বেইজিং এর বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতার এক নতুন কেন্দ্রে পরিণত হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2026-এর মে মাসের শেষের দিকে যখন ক্রিস্টোফ দ্য মার্জারি নামের বিশালাকার ট্যাঙ্কারটি চলতি মৌসুমের প্রথম যাত্রা শুরু করে, তখনও আর্কটিকের পানিতে বরফের স্তর ছিল বেশ ঘন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়ার সুদূর উত্তর মেরুর আর্কটিক LNG-2 কেন্দ্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG বোঝাই করে যাত্রা করে জাহাজটি। এরপর বরফ কাটার জাহাজের সহায়তায় হাজার হাজার মাইল আর্কটিকের জলসীমা ও বেরিং সাগর অতিক্রম করে ট্যাঙ্কারটি পৌঁছায় রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপে। সেখানে একটি ভাসমান সংরক্ষণাগারে পণ্য খালি করে আবারও আর্কটিকের দিকে ফিরে যায় জাহাজটি। পরে সেখান থেকে জ্বালানি নিয়ে দক্ষিণ চীনের বেহাই বন্দরের দিকে যাত্রা করে বহু ট্যাঙ্কার। এই পুরো যাতায়াত কৌশল স্পষ্ট করে দেয় কিভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি দ্রুত হাতে পেতে উত্তর সাগর পথকে একটি কৌশলগত মাধ্যম হিসেবে ব্যবহার করছে চীন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা যখন মস্কোকে কোণঠাসা করেছে, তখন এই দীর্ঘ নৌপথটি মূলত এক বিদেশি অংশীদারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, আর তা হলো চীন। একদিকে এই বাণিজ্য রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে চাঙ্গা রাখছে, অন্যদিকে তা শক্তিশালী করছে চীনের নিজস্ব জ্বালানি নিরাপত্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে এই পথটিকে রাশিয়ান বন্দর ও তেল গ্যাস ক্ষেত্রে বিনিয়োগের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে আসছেন। বিশেষ করে লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর মতো ঐতিহ্যবাহী নৌপথগুলোতে যখন সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে, তখন পুতিন এই মেরু নৌপথকে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরছেন। অপরদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অঞ্চলকে কেন্দ্র করে একটি পোলার সিল্ক রোড এর পরিকল্পনা বাস্তবায়ন করছেন, যা মূলত বেইজিং এর ফ্ল্যাগশিপ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেরই এক বরফাবৃত সম্প্রসারণ। সুয়েজ খালের স্বাভাবিক পথের তুলনায় উত্তর সাগর পথ দিয়ে ইউরোপ বা এশিয়ায় পণ্য পরিবহনে প্রায় অর্ধেক সময় লাগে, সাধারণত মাত্র 20 দিন। তাছাড়া এতে ভৌগোলিক ঝুঁকির আশঙ্কা নেই বললেই চলে। তবে চরম প্রতিকূল আবহাওয়া, সংক্ষিপ্ত সময়সীমা এবং সহায়ক আইস ব্রেকারের উচ্চ খরচের কারণে দীর্ঘদিন এই পথে বাণিজ্যিক সম্ভাবনা থমকে ছিল। কিন্তু বৈশ্বিক ভূ রাজনীতির সাম্প্রতিক পট পরিবর্তন চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য এক বিশাল সুযোগের জানালা খুলে দিয়েছে। সি লিজেন্ড এবং নিউ শিপিং এর মতো চীনা উদীয়মান শিপিং কোম্পানিগুলো এখন এই পথে নিয়মিত মৌসুমি কন্টেইনার সার্ভিস চালু করছে। তিয়ানজিন থেকে রাশিয়ার সর্ববৃহৎ আর্কটিক বন্দর মুরমানস্ক কিংবা চীন থেকে সরাসরি ইউরোপের বন্দরগুলোতে গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও সৌরশক্তি পণ্য পরিবহনে সক্রিয় ভূমিকা রাখছে তারা। কেবল এ মৌসুমেই অন্তত 6টি চীনা কোম্পানি এই পথ ধরে 50টিরও বেশি বাণিজ্যিক যাত্রা পরিচালনা করছে। তবে উত্তর সাগর পথ দিয়ে চীন ও রাশিয়ার এই ক্রমবর্ধমান অক্ষোভ ব্যাপক উদ্বেগের সৃষ্টি করছে পশ্চিমা বিশ্বে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করছে এই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উপস্থিতি ভবিষ্যতে চীনের সামরিক ব্যবহারের পথ উন্মোচন করতে পারে। বিশেষ করে আলাস্কার কাছে যৌথ বোমারু বিমান মহড়া, আর্কটিকে যৌথ কোস্টগার্ড অভিযান এবং বরফের নিচে চীন কর্তৃক চালিত কৌশলগত গবেষণা মিশনগুলোকে পশ্চিমা বিশ্লেষকরা সামরিক নজরদারির অংশ হিসেবেই দেখছেন। সব অনিশ্চয়তা ও পরিবেশগত ঝুঁকি সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ যত গলছে, উত্তর সাগর পথের গুরুত্ব ততই বাড়ছে। চীন ছাড়াও দক্ষিণ কোরিয়ার মতো অন্যান্য এশীয় দেশগুলো এখন বুসান থেকে এই পথ ব্যবহার করে ইউরোপে বাণিজ্যিক পরীক্ষামূলক যাত্রা শুরু করছে। উত্তর মেরুর এই বরফাবৃত নৌপথ কেবল দুই দেশের বাণিজ্যিক সমীকরণ নয়, বরং ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির এক নতুন মানচিত্র তৈরি করছে।